আজকের বিষয় হচ্ছে হেমেন্দ্রনাথ মজুমদার এবং আমার বইটা বিশেষত যেটা 2016-এ বেরিয়েছিল এবং তারপরে আমি এটা ইংরেজিতে লেখা এবং তারপরে 2023-এ আমার আরও একটি বই বেরোয় অন হেমেন্দ্রনাথ মজুমদার, সেটা বাংলায়, সেটা আনন্দ থেকে বেরোয়। তো আমি হেমেন্দ্রনাথ মজুমদার সম্পর্কে কিছু কথা বলবো, কিন্তু তাকে হেমেন মজুমদারই বলবো, কারণ নামগুলো এরকমভাবে আমরা এই শিল্পীকে আমরা হেমেন মজুমদার বলেই অধিক জানি। এটা একটা পাশাপাশি একটা উদাহরণ দেওয়া যায়। আমি যদি বলি আপনারা যোগেন্দ্রনাথ চৌধুরীর ছবি দেখেছেন কি, আপনারা বলবেন না, কিন্তু আমি যদি বলি যোগেন চৌধুরীর ছবি দেখেছেন কি, তাহলে উত্তরটা কি হবে আমরা সবাই জানি। আলোচনাটা শুরু করার আগে আমি ওনার একটা কবিতা পড়ে শোনাতে চাইছি। কবিতাটার নাম প্রথম চাকরি। তুমি কি জানো মা, হাঁটতে গেলে ব্যথা লাগে, পায়ের তলা জুড়ে জেগে ওঠে সার সার কাঁটা গাছ, নিঃশ্বাস ঘনিয়ে আসে, দাঁতে আটকে যায় অবৈধ বিষাদ, দাউ দাউ করে জ্বলতে জ্বলতে রং পোড়া, জ্বলতে জ্বলতে রঙে পোড়া ঠোঁট, হাতড়ে হাতড়ে দেখে নেয় কোথায় একটি মাত্র চৌকাঠ রয়েছে, আর মা এভাবেই পেয়ে যায় আঙুলের কাছে এক নিভৃত প্রদেশ। একলা আছি, একলা তো থাকি, আর একা বলেই তো দিন রাত এত কথা। দেখো এখন সবাই আমাকে দেখছে, আর তাই কাঁদতে পারছি না, নইলে ঘর অন্ধকার করে বলতাম তোমাদের আবার বিয়ে হোক, আমি আবার জন্মাই, বড় হয়ে উঠি, নক্ষত্র সঞ্চার হোক ভোর রাতে, আর আমার মশারির মধ্যে ঢুকে পড়ুক রাশি রাশি দানাওয়ালা ইচ্ছে পড়ি। আধো ঘুমে তাদের বলে দিই আমাকেও দাও এক গ্রাফ বোর্ড, আর সেখানে আঁকো ভাগ্যলিপি, স্বচ্ছন্দ দিনের হিসেব। মা, আমি আর শুনতে দেখব না। আপনি কবিতা দিয়ে শুরু করেছিলেন, আপনি পরে শিল্প ইতিহাস লেখালেখি করছেন। এই যে আপনার জার্নি কবিতা লেখিকা হিসেবে, ফিকশন লেখা হিসেবে থেকে হেমেন্দ্রনাথ মজুমদার বই, সেটা একটু আগে জানি। আচ্ছা, এটা প্রায় একটা লাইফ টাইমের গল্প, সেটা তো অতটা বলা যাবে না। আমি এই কবিতার থেকেই শুরু করি। সেটা হচ্ছে এই কবিতার নাম প্রথম চাকরি। এটা বেরিয়েছিল আনন্দবাজার পুজো বার্ষিকীতে 1995 নাগাদ। এটার ব্যাকগ্রাউন্ডটা বললে মানে আগে পরের ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। আমি তখন বিজনেস স্ট্যান্ডার্ডে চাকরি করি এবং বিজনেস স্ট্যান্ডার্ডের, এখন সেটা আনন্দবাজার গ্রুপের পার্ট নয়, তখন ছিল। তো বিজনেস স্ট্যান্ডার্ডে চাকরি করাটা একটা ভয়ানক এক্সপিরিয়েন্স। সেটা একই সঙ্গে ভীষণ এডুকেটেড, কিন্তু তার পাশাপাশি যে ডিমান্ডটা আসতো সেই চাকরি থেকে, বিশেষত ট্রেন জার্নালিস্টদের জন্য, সেটা মারাত্মক ছিল। মানে আমাদের হামেশাই 16 ঘন্টার টেনিয়ার ছিল, মানে আমি বসে কাজ করছি, আবার কাজ করছি, আবার কাজ করছি, এই জিনিসটা করতে থাকতো এবং কাজটা খুব মারাত্মক রকমের বিরস। সেটা হচ্ছে ওই শেয়ার মার্কেট রিপোর্টস লেখা, ফিনান্সিয়াল জার্নালিজম সম্পর্কে। তারা ভীষণ ভালো কলিগরা ছিলেন, আমাকে বসে বসে আমি কিছুই বুঝতাম না, আমাকে মানে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু সম্পর্কে একেবারে মাথায় ইঞ্জেকশন দিয়ে ঢোকানোর মতো শিখিয়ে দেওয়া হতো। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমি এই যে সন্ধে বলে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা আমার জীবন থেকে ভ্যানিশ করে গেছে। আমি সন্ধে দেখি না, আমি গল্প করতে পারি না, আমি গল্পের বই পড়তে পারি না, বাবা মার সঙ্গে কথা বলার পর্যন্ত আমার সময় নেই। তো সেখান থেকে এই প্রথম চাকরি কবিতাটা লেখা। এবং আর যেটা বলার সেটা হচ্ছে এরপরে আনন্দবাজার পত্রিকাতে শিফট করে যায়। মানে সেটা প্রায় একটা ভীষণ আনন্দের বিষয় ছিল আমার কাছে। তো আনন্দবাজার পত্রিকা আমি বেশ কিছুদিন কাজ করি এবং ভালোই কাজ করছিলাম। তারপরে হঠাৎ মাথায় একটা ভূত চাপলো যে আমি এইরকমভাবে চললে, ওখানে 16 ঘন্টা ছিল না ঠিকই, কিন্তু যথেষ্টই ছিল, যে কোনো সময় যেতে হবে, গোটা রাত থাকতে হবে, এই জিনিসটা চলতো। তখন আমার মনে হলো না, এটা তো একেবারেই ঠিক হচ্ছে না, এবার আমার একটু সংসার টংসার করা দরকার। তো
তখন আমার মনে হলো যে এই চাকরিতে তো সেটা চলবে না, তারপরে একটু আতেল হওয়াও দরকার। ফলে অধ্যাপনা করলে তো সেই বয়সে ধরুন একটা 25 বছরের মেয়ে যেভাবে ভাবতে পারে আমি সেভাবেই ভেবেছিলাম। আজকে ভাবি যে সেইগুলো ভীষণ একটা বোকা বোকা ভাবনা, কিন্তু আমরা যে বয়সে যে ভাবনা সেটা কিন্তু অস্বীকার করতে পারি না। তো তারপরে আমি সরকারি কলেজে ঢুকি ইংরেজির অধ্যাপক হিসেবে, তারপর সেটাও ছেড়ে দিই, ছেড়ে একটু নন গভর্নমেন্ট কলেজে ঢুকি যেখানে আমি অধ্যাপতি পড়াচ্ছি। তার মধ্যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নাল পার্ট টাইমার হিসেবে কাজ করেছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, এবং সবথেকে বেশি যেটা করেছি সেটা হলো কলেজের কাজের ফাঁকে ফাঁকে বহু বই লিখেছি। এবং ও যে কবিতার কথা বললো, সে কবিতা দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, এখনো যে একেবারে নেই সেটা বলতে পারি না, কিন্তু যেটা নেই সেটা হলো এই যে কবিতার ওয়ার্ল্ডের মধ্যে থাকা, কবিদের সঙ্গে যোগাযোগ রাখা। এবং একটা তো সবাই বোঝেন যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ধারার একটা নিজস্ব ইন্টারনাল পলিটিক্স থাকে, সেই পলিটিক্সের সঙ্গে মিলিয়ে চলতে হয়, সেই কালচারের সঙ্গে নিজের কালচারকে মেলাতে হয়। যেই আমি নন ফিকশনে ঢুকে গেলাম তাতে দুটো ব্যাপার হলো। এক হলো আমার লেখার যে সময় বা লেখার মানে একটা পেনে তো আমরা সবকিছু লিখি না, আমাদের পেন আলাদা হয়, নানা রকম কলম থাকে না। তো ওই কলমটা নামিয়ে এই কলমটা তোলা মাত্র ওই কলমের অভিমান। ফলে কবিতা আমি লিখি না এমনটা নয়, কিন্তু কবি হব বলে কবিতা লেখা, মানে কবিতাই আমার সর্বস্ব যেটা ছিল সেটা এখনো একেবারে নেই তা বলতে পারি। এটা আমার কাছে একটা খুব লস, মানে কবিতার অঙ্গন থেকে বেরিয়ে আসে। এই হেমেন মজুমদারের যে বই, এটা তো আপনার গবেষণার একটা দীর্ঘদিন ধরে আপনি গবেষণা করেছেন এবং আপনি এটা পিএইচডিও আপনার বিষয়। তো এছাড়া আপনি পারিবারিকভাবেও হেমেন মজুমদারের যে পরিবার তার সঙ্গে যুক্ত। তো এই হেমেন মজুমদারের যে আপনার গবেষণার যে প্রেক্ষাপট, আমরা এই মূল আলোচনায় ঢোকার আগে সেটা যদি একটু ভূমিকা করে দেন। আচ্ছা, আমার গবেষণার যে গ্রন্থটি, যেটি এখন বেরোয়নি, ইনফ্যাক্ট আমি এখনো পিএইচডি ডিগ্রি কিন্তু পাইনি, আপনাদের সবাইকে বলে দেওয়া দরকার। যাদবপুর ইউনিভার্সিটিতে কয়েকটা ছোটখাটো অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা চলেছে, এখন সেটা ঠিক হয়ে গেছে, তবে মানে ইট শুড বি এ ম্যাটার অফ 1 or 2 months। যেটা বলা দরকার সেটা হচ্ছে আমার গবেষণার বিষয় যেটা, সেটা একদম মানে কোট আনকোট বলতে গেলে দ্য ডিসকোর্স অফ রেজিস্ট্যান্স ইন হেমেন মজুমদারস পোয়েট্রি, এসেস অ্যান্ড পেইন্টিংস। ফলে আমি মোটামুটি তার সমস্ত ক্রিয়েটিভ কাজগুলোই ধরেছি এবং সেগুলো আমার মনে হয় একসঙ্গে দেখা বোধহয় দরকার। এখন আমার আগের দুটো বইয়ের সঙ্গে এই রিসার্চের তফাৎটা কোথায়, এটা একটা বোধহয় প্রথমেই বলে দেওয়া দরকার। আমরা যখন রিসার্চ করি, একাডেমিক রিসার্চ করি, তখন যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে একটা ভীষণ নিরস কাজ করতে হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্টলি ফুটনোটস দিয়ে যাওয়া। এবং সেটা তুমিও জানবে যে সেটা আমি যদি বই হিসেবে পুরো জিনিসটা বের করি তাহলে মনে হয় একজনও সেই বইটা পড়বে না, এক্সেপ্টিং দোজ হু হ্যাভ স্পেশাল ইন্টারেস্ট ইন হেমেন মজুমদার। ফলে আমি একটা মেন থ্রাস্ট এরিয়ার কথাই বলি। ডিসকোর্স অফ রেজিস্ট্যান্স বলতে আমি যে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, রেজিস্ট্যান্স টুয়ার্ডস নাম্বার অফ থিংস। প্রথম রেজিস্ট্যান্সের পয়েন্ট হচ্ছে অবনীন্দ্রনাথ এবং বেঙ্গল স্কুল এবং তাদের সো কল্ড ইন্ডিয়ান স্টাইল পেইন্টিং। আমরা জানি সেই সময়, বিশেষত 1905 আমরা জানি ভারত মাতা, তারপরে যেভাবে এই স্কুল, এটাকে স্কুল বলবো কিনা আমি জানি না, হেমেন মজুমদার বলতে চাননি, সেটা হচ্ছে ভারতীয় শৈলী বা প্রাচ্য শৈলী, মানে যেখানে আমরা দেখছি যে প্রাচীন ভারতের পুরাকথা, প্রাচীন ভারতের হিস্ট্রি, তার শিল্পকলা, সেই জিনিসটার দিকে এই শিল্পীরা নজর দিতে চেয়েছেন। তার একটা পলিটিক্যাল কারণ ছিল, কারণ স্বদেশী মুভমেন্টকে বাদ দিয়ে আমরা বেঙ্গল স্কুলকে বুঝবো না, এটা একদম পরিষ্কার প্রথমেই বলে দেওয়া ভালো। তার কারণ হচ্ছে ধরুন স্বদেশী অ্যান্ড বয়কট, টু সাইডস অফ দ্য সেম থিং। স্বদেশী হচ্ছে কি, আমি স্বদেশী জিনিসপত্র পড়বো, বিদেশি জিনিস বয়কট করবো, একটা নিচ্ছি আর একটা বাদ দিচ্ছি। এই যে নেওয়া এবং বাদ দেওয়া, এইরকম মানে ইন টার্মস অফ দিস আমরা এই বেঙ্গল স্কুলের ফিনোমেননকেও দেখতে পাই। সেটা হচ্ছে আমি একেবারে ইন্ডিয়ানাইজড ফর্মে যাব, এবং যেহেতু বেঙ্গলে অয়েল পেইন্টের সেরকম ট্রেডিশন ছিল না কখনো, ফলে আমরা অয়েল পেইন্টকে বাদ দেবো, এটা বয়কটের অংশ। অয়েল পেইন্টকে বাদ দেবো, বাস্তববাদী ছবিকে বাদ দেবো। এইবার
বাকি থাকছে তাহলে কি? আমি তাহলে প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি একটা মেজর জনরাকে, একটা মেজর শিল্প মাধ্যমকে। এইটা বাদ দিয়ে আমি এইরকম একটা ভাষ্য তৈরি করতে চাইছি যে আমাদের ছবি, আমাদের ভারতীয় ছবি যে শুধু ভারতীয় প্রাচীনত্ব নিয়েই গড়ে উঠছে তা নয়, তার মাধ্যমের দিকটাও আমরা একদম ভারতীয়ত্বের সঙ্গে যুক্ত করে রাখছি, এরকম একটা ভাষ্য তো আছে। কিন্তু এখানে যেমন ন্যাচারালি অনেকগুলো কাউন্টার পয়েন্টস আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি। দেখুন আমাদের বিষয়টা হেমেন মজুমদার। হেমেন মজুমদার যেহেতু উনি একাডেমিক বাস্তববাদী স্টাইলে ছবি আঁকতেন এবং অয়েল পেইন্ট ব্যবহার করতেন, এই বিষয়টা সম্পর্কে তার আপত্তি থাকাটা খুব সহজ, খুব স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার বাইরে গিয়েও তার যে ডিসকোর্স, এই বিষয়টা আমি একটু বলি। ওর বক্তব্য ছিল যে এই যে ভারতীয় শৈলী ব্যাপারটা কি? বেঙ্গলে বসে গুটি কয়েক শিল্পী এক ধরনের শিল্পধারা সৃষ্টি করলেন, সেটা গোটা ভারতের শিল্প হয় কি করে? এটা একটু প্রিজাম্পটিভ বলে তিনি মনে করেছেন, এটা আমিও মনে করি। দ্বিতীয়ত, এই যে বেঙ্গল স্কুল একটা পুরনো গ্লোরিয়াস ঐতিহ্যের কথা মনে করে করিয়ে দিয়ে এই এখনকার ভারতের একটা বিজিত জাতিকে, পরাজিত জাতিকে আবার উদ্বুদ্ধ করার যে চেষ্টা করেছিলেন, সেটাই তো তাদের মেন উদ্দেশ্য ছিল। এটা তো খুব হিস্টোরিক্যালি প্রুভেন। এটার ব্যাপারে হেমেন মজুমদারের আপত্তির জায়গাটা ছিল এই যে হিয়ার অ্যান্ড নাও, আমার সমকাল এবং আমার হিস্টোরিক্যালি আমার যে পরিবর্তনের মধ্য দিয়ে তাদের সমকাল যাচ্ছে, তখন পরিবর্তন মূলত সাংঘাতিক ছিল, সোশ্যাল পরিবর্তন সাংঘাতিক, পলিটিক্যাল চেঞ্জ তো প্রতিদিন ঘটছে। এবং আমাদের মানসিকতা, ন্যাশনালিজমের ধরনের যে বদল, ন্যাশনালিজম, উই ডোন্ট হ্যাভ ওয়ান সিঙ্গল ন্যাশনালিজম, উই হ্যাভ সেভারাল ন্যাশনালিজমস। এই যে বদলের জায়গাগুলো, এগুলো কিন্তু কোনো রকম ভাবে রিফ্লেক্টেড হচ্ছে না ইন অ্যান আর্ট হুইচ ওয়াজ লুকিং ব্যাক, লুকিং অ্যাট হিস্ট্রি। তো এই আপত্তির জায়গা ছিল। এবং ওই আর কি যেটা বলা হয় যে ওর একটু ধারণা ছিল যে সেগুলো একটু আমার অতিশয়োক্তি মনেও হয়েছে। ছবির চশমায় যে কথাগুলো উনি বলছেন যে যারা অ্যাকচুয়ালি সেভাবে আঁকতে পারেন না, তারাই এই ভাবের কথা বলেন, তারা ফর্মের কথা বলেন না, কারণ তারা ফর্মটা ধরতে পারে না। এটা লেট আস টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। কিন্তু এই আপত্তির জায়গাটা খুব জরুরি আমাদের দেখা, এবং এটা আরো বেশি জরুরি। তার কারণ হচ্ছে আমরা দেখছি যে মেইন স্ট্রিম আর্ট হিস্ট্রিতে হেমেন মজুমদার উপস্থিতি প্রায় নেই বললেই হয়। মেবি ইন আ ফুটনোট, মেবি ইন 2 lines, বাট ওইটুকু। এটা কেন হলো? এটা কি এই জন্য হলো that the legitimate taste of art during those times was that of Bengal school? That was the done thing. ওটাই ভালো, ওটাই ঠিক, ওটাই ন্যাশনালিস্টিক। Anything that goes beyond it, against it, is not nationalist. ফলে এখানে অনেকগুলো ডিসকোর্স চলে আসে। আমি যেটা আঁকছি সেটা কি আমি আসলে ভারত বিরোধী কাজ করছি, অ্যান্টি ন্যাশনাল কাজ করছি? আমি তেল রং দিয়ে ছবি আঁকছি, আমি কি তাহলে ব্রিটিশদের পক্ষের চিত্রধারা নিয়ে এগিয়ে যাচ্ছি? আমি আমার দেশের কথা বলবো না? এই প্রশ্নগুলো নানা রকম ভাবে এসেছে। আমরা জানি যে উনি ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন at around 1990. Interesting date, কারণ 1990 কলা ভবনের সূচনা হয় এবং 1920-তে তাদের প্রথম জার্নাল বেরোয়, ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট। সেখানে অনেকেই ছিলেন, মূল যারা ছিলেন অতুল বসু এবং খুব ইন্টারেস্টিংলি যামিনী রায়ের সঙ্গে একটা গভীর বন্ধুত্ব ছিল হেমেন মজুমদারের। কিন্তু বিষয়টা হলো যে যামিনী রায় কিন্তু পরের দিকে সরে গেলেন, তিনি তার নিজের আইডেন্টিটির সন্ধান একটা বন্য রাস্তায় খুঁজে পেলেন, ফোকের রাস্তা। সো টেকনিক্যালি অল অফ দেম ওয়ার লুকিং ফর আইডেন্টিটিস। আইডেন্টিটি খোঁজা কেন জরুরি? বিকজ অফ দ্য ডিফারেন্সিয়েশন। তখনকার এই বিষয়টা ছিল যে ওয়েস্টার্ন কালচার, তার থেকে আমাকে অন্যরকম হতে হবে। বিকজ এই ডিফারেন্সিয়েশন ইজ এই আনলেস ইউ ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ, ইউ ক্যানট এস্টাবলিশ ইয়োরসেলফ। তো সেইভাবে আমরা দেখছি অবনীন্দ্রনাথ ঐতিহ্যের কাছে ফিরে যাচ্ছে, পুরনো ভারত, তার ঐতিহ্য। যামিনী রায় ফিরে যাচ্ছে লোকশিল্পের কাছে। হেমেন মজুমদার ফিরছেন কোথায়? তিনি তো একাডেমিক চর্চাই করছেন, তো বাস্তববাদী ছবি আঁকছেন।
তার ফেরার জায়গাটা হলো তার সমকাল, দ্যাট মোমেন্ট অফ টাইম থ্রু উইচ হি ইজ পাসিং। তো এই যে মোমেন্টকে ধরা, সমকালকে ধরা, একাডেমিক ধরনের মধ্য দিয়ে, বাস্তববাদিতার মধ্য দিয়ে, কিন্তু সে বাস্তববাদিতা ইউরোপীয় বাস্তববাদিতা নয়, সে বাস্তব হচ্ছে বাংলার বাস্তব, ভারতের বাস্তব। ফলে প্রত্যেকের আইডেন্টিটির ধরন আলাদা, কিন্তু আইডেন্টিটির সার্চ রয়েছে। ফলে এইটা ন্যাশনাল, এটা অতটা ন্যাশনাল নয়, এই ব্যাপারটা বোধহয় আমরা বলতে পারি না। Does that answer your question? আমি যেটা বলছি যে হেমেন মজুমদার তো ময়মনসিংহের লোক, বাংলাদেশের লোক, তো সেখান থেকে উনি পড়াশোনা সেভাবে ভালো লাগছে না, তিনি কলকাতায় এলেন। কলকাতায় এসে উনি গভর্নমেন্ট আর্ট কলেজে শিল্প শিক্ষার জন্য ভর্তি হলেন, কিন্তু সেই সময় যখন পঞ্চম জর্জের আসার জন্য পার্সি ব্রাউন এবং অন্যান্যরা ছাত্রদের দিয়ে নগরসজ্জার আয়োজন করছেন, তখন তার বিরোধিতা করে উনি জুবলি আর্ট স্কুলে গেলেন। আচ্ছা, জুবলি আর্ট স্কুলের একটা ইতিহাস আছে, সেটাও একটা বিরোধের ইতিহাস। সেটাও বিরোধিতার ইতিহাস একেবারে। যখন হ্যাভেল সাহেব যখন গভর্নমেন্ট আর্ট কলেজে, আপনি যেটাকে বলছেন যে একাডেমিক যে ট্রেন্ড ছিল রিয়ালিজমের, সেটার বদল ঘটাতে কতগুলো প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিলেন। মূলত যারা ইন্ডিয়ান আর্ট স্টাইল বা ওই রকম ধরনের ছবি আঁকবেন, তাদের একটা স্টাইপেন্ডের সুবিধা ছিল, আর একটা ছিল যে কালেকশন ছিল, সেই কালেকশনটা উনি বোধহয় নিলামের জন্য করেছিলেন, যাতে ইন্ডিয়ান আর্টের কিছু কালেকশন আসে। ফলে ওয়েস্টার্ন আর্ট সিস্টেম্যাটিক্যালি যে উনি যে স্টিল লাইফ স্টাডির জন্য ওই স্কাল্পচারগুলো ছিল, যেটা মডেলস ছিল, যেটা সেগুলো নাকি উনি গভর্নমেন্ট আর্ট কলেজের পুকুরের জলে ফেলে দিয়েছিলেন। নিলামের একটা গল্প আমরা শুনতে পাই। তবে একটা কথা বলে রাখি যে এই ইন্ডিয়ান আর্ট এবং ফাইন আর্ট, এই যে তফাৎটা, এটা হয়েছিল পার্সি ব্রাউনের আমলে, কিন্তু এটা একটা ইতিহাস আছে, সেটা হ্যাভেলের সময়কার ইতিহাস। সেই ইতিহাসটা তো মানে খুব ছোট্ট করে বলতে গেলে আস্তে আস্তে মানে যেটা দেখা গেল ফাইন আর্ট ইনস্টিটিউশন থেকে আস্তে আস্তে হয়ে দাঁড়ালো গভর্নমেন্ট আর্ট স্কুল, হয়ে দাঁড়ালো একটা ডেকোরেটিভ আর্টস এবং ড্রাফটসম্যানশিপের ইনস্টিটিউশন, মানে যেখানে বেসিক্যালি শিল্পী নয় এবং কারিগর তৈরির দিকে ঝোঁকটা বাড়লো। তারপরে তো আমরা সেই সময় তো অবভিয়াসলি হ্যাভেলকে আমরা জানি, তার তিনি ইন্ডিয়ান আর্ট সম্পর্কে একটা অসম্ভব তার উৎসাহ ছিল, এবং আস্তে আস্তে ফাইন আর্টের যে দিকটা, যে ডিপার্টমেন্ট, সেটা একটু, যদিও সেখানে লোক কিন্তু কম হচ্ছে না, বহু করতে যাচ্ছে, কিন্তু সেটা কম গুরুত্ব পেতে শুরু করল। তো 1897 তখন রণদা প্রসাদ গুপ্ত জুবলি আর্ট স্কুল তৈরি করছেন। সেইখানে মূলত জুবলি আর্ট স্কুলে এইটাই মূল মানে শেখানোর ধারা ছিল যে গভর্নমেন্ট আর্ট কলেজ হ্যাভেলের অধীনে এবং পরবর্তীকালে অবনীন্দ্রনাথের শিক্ষাদর্শে যখন বিভিন্ন রকমের ইন্ডিয়ান আর্ট স্টাইলকে ডিসকভার করার চেষ্টা চলছে, তখন পাশাপাশি একাডেমিক রিয়ালিজমের চর্চার মধ্যে দিয়ে জুবলি আর্ট স্কুল কোর্স চলছে, এবং সেইখানে গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে গভর্নমেন্ট আর্ট স্কুল ছেড়ে দিয়ে হেমেন মজুমদার জুবলি আর্ট স্কুলে অ্যাডমিশন নিলেন এবং ওখানেই উনি পড়াশোনা করেন। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে হেমেন মজুমদারের এই প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে বিরক্তি, সেটা আমরা যেমন গভর্নমেন্ট আর্ট স্কুলেও দেখেছি, সেটা কিন্তু একেবারে জুবিলি আর্ট স্কুলেও গিয়ে সেখানে কিন্তু সেই বিরক্তি দূর হয়। ইনি এই দুটো জায়গাতেই পড়াশুনো করে বুঝেছেন যে উনি কিছুই শিখতে পারেন, ফলে উনি নিজের লেখাতেই বলছেন একটা খুব পরিষ্কার ভাবে যে আমি, তিনি বলছেন যে তিনি শোনা যাচ্ছে, আচ্ছা, তিনি বলছেন যে এতদিন যা শিখিয়াছি তাহা সর্বৈব মিথ্যা। এবার সর্বৈব মিথ্যা যদি হয় তাহলে এবার উনি কি করবেন?
আমরা জানি যে এই সময় উনি একটা কথা বলেনি, কারণ এরপরে ভুলে যাবো, সেটা হচ্ছে তার সঙ্গে অতুল বসু, যিনি ময়মনসিংহ সিটি স্কুলে তার সহপাঠী ছিলেন, তিনিও কিন্তু এখানে এসেছিলেন জুয়েলি আর্ট স্কুলে, কিন্তু তারপরে পরবর্তীকালে তিনি আবার গভর্নমেন্ট আর্ট স্কুলে ফিরে যান। এবং যামিনী রয় তো আমরা জানি যে গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে ঢুকেছেন, বেরিয়েছেন, আবার ঢুকেছেন, আবার বেরিয়েছেন, মানে 10 বছর তার পড়াশুনো চললেও তিনি গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে কোনো ডিগ্রি পাননি। আবার হেমেন মজুমদারের কথা ফিরে বলতে হয় যে এরপরে উনি বিদেশ থেকে নানা ইউরোপীয় শিল্পীর ছবির বই আনিয়ে তিনি একেবারে বছরের পর বছর নিজের সেলফ এডুকেশন, আমি যেটাকে বলবো, নিজের হাত পাকানোর কাজটা চালিয়েছেন। এবং এটার থেকেই বোধহয় উনি মানে তার যে নিজস্ব কয়েন্স that we see in front of her, এখানে নেই, কেটে গেছে জায়গাটা, এটা অদ্ভুত একটা জটিল ডিসকোর্স আছে এটার মধ্যে। এটা one of the most difficult, ওটাতে আছে, but then আবার সেই we are running short of time, so we'll go to the other slides. আচ্ছা, এই ছবিগুলো আমি এনেছি যেহেতু আমরা অনেকে এই ছবিগুলো দেখি, রবীন্দ্রনাথের ছবি, এবং এটা সম্পর্কে বলা হয় যে উনি এতটাই রবীন্দ্রনাথ নিয়ে ভীষণ এত ভক্তি করতেন এবং এতটাই অ্যাটাচ ছিলেন যে তার মৃত্যুর পরে 3 দিন না ঘুমিয়ে না খেয়ে তিনি এই ছবিটা শেষ করে তবে ঘর থেকে বেরোবেন। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ সঙ্গে একটা কবিতা আছে, সিন্স উই আর রানিং আউট অফ টাইম আই উইল নট রিড দ্যাট। এরপরে এটা শরৎচন্দ্র, বুঝতেই পারছেন, and look at the artistry, look at what he was capable of. And the next please, জগন্নাথ মন্দির। এটা দেখানোর কারণ হচ্ছে, এটা যে মানে ল্যান্ডস্কেপ পার সে তা নয়, এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের কাছে জগন্নাথ মন্দির বলতেই আমরা একটা রবীন্দ্রনাথের একটা ছবি ভীষণ চোখে পড়ে, যে অন্ধকারের মধ্যে একটা প্রচুর ভক্ত সমাগম, মানে হাজারে হাজারে লোক, এখানে একটিও লোক নেই, একটিও মানুষ নেই। আমার মনে হয় হোয়াট হি ইজ ডুইং হিয়ার, আমরা অনেক সময় শুনেছি যে এই ধরনের ছবিতে একটা হিন্দুইজম, হিন্দু মানসিকতা কাজ করে, কিন্তু এটা তার পরের যে ছবিটা সেটাতে আমি দেখাবো যে ইট ইজ a painting of personal devotion. আপনি স্পায়ার গুলো দেখুন, এই the upthrust of the structures, there is a sense of a lift, a sublimity which connects to the I would say sublimity within you. It is as if এক ধরনের আধ্যাত্মিকতা, যে আধ্যাত্মিকতার কোনো এক্সাক্ট ধর্ম পরিচয় নেই, আমার তো এটা ভীষণভাবে মনে হয়। তলাটা দেখুন, মানে it's a cropped kind of a thing, একটা মানুষ নেই, এই খালি স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের যে ডিভোশনাল একটা কোয়ালিটি এবং তার যে একটা ম্যাজেস্টিক প্রেজেন্স সেটাও রয়েছে। We'll go to the next slide. We are almost finished. আচ্ছা, এটা হচ্ছে চেত সিং ঘাট। চেত সিং ঘাট আমরা জানি it is in বারাণসী, কাশী, এবং কাশীর মেন মানে প্লেস মেকিং যাকে বলে সেগুলো রয়েছে, ছাতা, বেদার্স, কিন্তু যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে চেত সিং ঘাট। এটা চেত সিং, এখানে চেত সিং who was the last independent king of Varanasi, he was imprisoned here by Hastings, and it was said, এটা একটা এরকম একটা ছবি আছে উইলিয়াম ড্যানিয়েল ব্রাদার্সের উইলিয়াম ড্যানিয়েল, এবং তিনি বলছেন সেটা খুব মানে একদম ওই তাতে ইউনিয়ন জায়গা আছে, একেবারে কলোনিয়াল দৃষ্টিভঙ্গি থেকে দেখা, তিনি বলছেন যে এইটা যদি হেরে যেত ব্রিটিশ, তাহলে ইন্ডিয়া ব্রিটিশের হাত থেকে বেরিয়ে যেত। So in a sense, you see, this is a glorious presence once again. This is a historical painting, not a painting related to the spirit of Hinduism as we call it in Kashi. No. Kashi, Varanasi, Chet Singh Ghat is a nationalist symbol, not a religious one. So again, the next one. আচ্ছা, এটা আমার শেষ ছবি বলতে আজকে স্লাইড শো শেষ ছবি। এই ছবিটার নাম হচ্ছে গচিহাটা ময়মনসিং। এটা যার কাছে আছে তিনি আমাদের সঙ্গেই রয়েছেন আজকে। গচিহাটা ময়মনসিং ইজ আ ভেরি ভেরি আনইউজুয়াল পিকচার। এটা দেখুন, যিনি আজীবন একটা ছবির মধ্যে নাটকীয়ত্ব আনলেন, একটা শার্প ফোকাস আনলেন, যে শার্প ফোকাসে কোনো একজন মহিলা বা একজন কোনো একটি
there's a focus. There's no focus here. It is like a meditative moment. We become the part of the landscape. We become the part of the landscape, and it's almost a phenomenological experience, I would say. It's a akashta, a landed, কোনো ডিফারেন্স নেই। এই যে বিস্তৃতি, এই বিস্তৃতি যেন এর মধ্যে আবার একটা মানে আদার ওয়ার্ল্ডলি সেন্স রয়েছে। এবং there's a place of ambient light beyond। দু ধরনের ছবি, সামনের দিকে দেখুন যে specks of lights, there's a light source, the background এর light source we don't know। এই যে সমস্ত জিনিসটার মধ্যে যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট বলে মনে হয় in this case, এই পুরো জিনিসটার মধ্যে না একটা প্রারম্ভের সম্ভাবনা রয়েছে। আমরা জানি he died in 1948 when he was just 54. We can only wonder whether he would have turned towards abstraction had he lived. So I will end my slideshow with this one. No, that's it.